আপনার আশেপাশে যখন জিনিসপত্র চেঞ্জ হচ্ছে তখন ডিনায়াল মোডে বসে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খতরনাক কাজ। আর না হলে বলবো এই ভয় দেখাবেন না। ধরুন আজ থেকে 3 বছর আগে থেকে আমি তো লেখালেখি করছি, তখন এত ভিডিও বানাতাম না, একটু পডকাস্ট করতাম। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ আমার 3 বছর আগের পডকাস্টগুলো দেখতে পাবেন, যেগুলো বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে করা। তখন আমি এরকম রিল করতাম না, মোস্টলি গুগল মিটে ভিডিও বানাতাম, মানে ভিডিও মানে পডকাস্ট হতো। একটা জিনিস আমি খুব কনস্ট্যান্টলি তখন থেকে বলে আসছি যে আজকে এআই এই যে এর যুগে আপনাকে এই পরিবর্তনশীল সময়ে কী কী পরিবর্তন হচ্ছে, মানুষের কী কী স্কিল, কী কী ইন্টেলিজেন্স, কী কী দক্ষতা কাজে লাগছে, এগুলোর দিকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, কারণ জিনিসপত্র চেঞ্জ হচ্ছে। তো সেই সময় অনেক দেখবেন আমার আজ থেকে 3 বছর আগে ফেসবুকের পেজে যান, যখনই আমি এআই নিয়ে লিখেছি, সব পেছন পাকা সব কাজ তো করে হচ্ছে কুলিগিরির কাজ, সব আইটি কুলিগিরির কাজ করে। তারা এসে আমাকে তখন 3 বছর আগে জ্ঞান দিত, ও মশাই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেছেন, সব একটু বামপন্থী সব ট্যাগ মারা লোকজন আর কি, হাফ বামপন্থী ফুল বামপন্থী। ও মশাই আপনি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেছেন, এআই মোটো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি নেবে না, এই নেবে না, হ্যাঁ ত্যান সব বড় বড় ব্যাপার, ভয় দেখাবেন না। এবার এই 3 বছর আগে আমি যখন বলছি না, আমি তখন কিন্তু এআই ইউজ করছি খুব এফেক্টিভলি, এবং সেই সব ছেলেগুলোর সংস্থায় কিন্তু তখনও এআই নিয়ে কাজ শুরু হয়নি। আর তখন অ্যান্থ্রপিক এবং কোডেক্সের মতো তো এরকম অ্যাডভান্স এজেন্ট আসেনি, সব টেবলস আসেনি। তারপর লাস্ট 6-7 মাসে যখন দুর্দান্ত সব কোডিং এজেন্টস, কোডেক্স বা ফেবলসের সব ইত্যাদি আসা শুরু হয়ে গেল, এবং ওরা নিজে চোখে দেখতে পেলো যে ওদের কোম্পানি ওগুলো পুশ করছে, ওদেরকে আর কোড লিখতে হচ্ছে না, দে বিকাম এ কোড রিভিউয়ার। অ্যান্ড গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তারা দেখছে তাদের বাজারে আর কোনো চাকরি নেই, ছাঁটাই হলে আর চাকরি নেই, আস্তে আস্তে কোম্পানি ছাঁটাই করে দিচ্ছে, কারণ আস্তে আস্তে তো ডিমান্ডটা কমছে, খুব স্লো পয়জনিং ডেথ তারা দেখতে পাচ্ছে চোখের সামনে। তখন আর এখন আর আমাকে কিছু ভয় কিছু বলে না। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে কি, যে পরিবর্তিত সময় যেটা আসতে পারে সেটাকে জন্য যদি প্রিপারেশন লোকে আগে থেকে না নেয় না, সমস্যা আছে। আমি আর একটা এক্সাম্পল দিই, এটা সিনেমার কথা আমার মনে পড়লো, সেটা দেশভাগের ওপর একটা সিনেমা, বাংলার দিকে না, পাঞ্জাবের দিকে দেশভাগে। পাঞ্জাবের দিকে দেশভাগে মানে হচ্ছে পাকিস্তানের দিকের দেশভাগে। ওখানে কী ছিল, লাহোর বলে একটা শহর ছিল, এটা আপনাদের পাকিস্তানের সবচেয়ে বড় শহর লাহোর। লাহোরে 70% হিন্দুরা থাকতো, শুনুন আবার, লাহোরে 70% হিন্দুরা থাকতো, এবং কলকাতার মতো পপুলেশন বিন্যাস, ঠিক আছে। তো দেশভাগের 3 মাস আগেও লাহোরের লোকজন হিন্দু, সিন্ধি থাকতো, মুসলিম, পাঞ্জাবি, কখনো ভাবিনি যে দেশভাগের ফলে লাহোর পাকিস্তানে যাবে। কেন যাবে? লাহোরে 70% তো হিন্দু, রাইট? হিন্দু আর বাকি সব তখন মুসলমান, আশেপাশে কিন্তু সব মুসলমান, রাইট? তো তখন ভাবেনি যে ওইভাবে দেশভাগ হবে না, কোনো ফিয়ার সাইকোসিস যেটাকে বলে সেটা ছিল না। ফলে তারা কিন্তু ভারতবর্ষে আসার প্রসেসটা স্টার্ট করেনি। কখন করলো? যখন সারা দেশে রায়ট হয়ে গেল, তাদের বউদের মেয়েদের ধর্ষণ করা শুরু হলো, মুসলমানরা তাদের মারকাট করা শুরু করলো, তাদের দোকান পুরো উড়িয়ে দেওয়া শুরু করলো, তখন সব কিছু ছেড়ে দিয়ে এক রাত্রিতে চলে এলো ভারতে। সেম থিং হ্যাপেন ইন বাংলাদেশ, বাই দ্য ওয়ে। যখন বাংলাদেশে দেশভাগ হচ্ছে, সেই সময় আপনি যদি আপনার দাদা ঠাকুরদার সাথে গল্প করেন, জিনিসগুলো জানেন, দেখবেন অধিকাংশ লোকজন বিশ্বাসই করতে পারেনি যে 100 বছর 200 বছর একটা জায়গায় রয়ে গেছে, সেখান থেকে ওভারনাইট তাদেরকে এভাবে পিটিয়ে পাঠিয়ে দেওয়া হবে। কুড নট বিলিভ দিস। এসছে কখন? এমনি আসেনি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হিন্দুরা, পুরো মার খেয়েছে, তরোয়াল আগে মার খেয়েছে, যখন দেখছে আগুন লেগে গেছে, এই হয়েছে, সব বাড়ির পেছনে কচু বনে লুকিয়ে তারপরে এসছে। আমার বাবাও এর দলে আছে, অস্বীকার করে লাভ নেই, অনেকেই আছে, রাইট? এইভাবে পালিয়ে এসছে। তার মানে কি, এই ফ্যামিলিগুলোর কোনো থ্রেট পারসেপশন ছিল না, অর্থাৎ কীভাবে সমাজটা পরিবর্তন হচ্ছে, কীভাবে এগিয়ে আসছে, সেটা ছিল না। উল্টো দিকে আমরা ইসরায়েলের দিকটা আমরা যদি দেখি, যে আজকে ইসরায়েল কেন এত সফল রাষ্ট্র। ইসরায়েল 5%, জিউজরা ছিল 5%, মুসলমানরা ছিল, মুসলমান বা প্যালেস্টাইন ছিল 95%, রাইট? তো নিয়ম মতো ভাগ হলে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে খুব ছোট্ট একটা অংশ ইসরায়েলের পাওয়ার কথা, ম্যাক্সিমাম বাকি অংশটা প্যালেস্টাইনের পাওয়ার কথা। তো ইউএনএ যখন ভাগ হয়, সেই ভাগে মোটামুটি জিউসদের 30% আর মুসলমানদের 70% দেওয়া হলো পরে। তো জিউসরা জানতো যে মুসলমানরা এটা মানবে না, কারণ
এই যে ইসরায়েল মোটা 5% লোকের জন্য কেউ আলাদা দেশ দেবে না, এইটা তারা সব জায়গাতেই পায় বলতে গেলে সংখ্যালঘু। ওরা জানতো বলেই ওদের ওখানে 3টে মিলিশিয়া মানে 3টে প্যারামিলিটারি ফোর্স তৈরি করেছিল। এবং সেই প্যারামিলিটারি ফোর্স কারা? যারা অ্যাকচুয়ালি যেই সব জিউসরা যারা আগে ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি নিয়েছিল শুধু ওই মিলিটারি ট্রেনিং নেওয়ার জন্য। তারপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তারা সেই মিলিটারি ট্রেনিং সেই ব্রিটিশ অস্ত্র দিয়েই নিজেদের মধ্যে টিম বানিয়েছিল অ্যাকচুয়ালি, যে আমরা আমাদের নিজস্ব দেশ তৈরি করব। সেইভাবে অ্যাকচুয়ালি ইসরায়েল হয় এবং ইসরায়েলের গঠনের পেছনে এই মিলিটারি ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তার মানে কি ওরা এটাই হাগনেস বলে যে অর্গানাইজেশনটা, যেটা ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী তৈরি করেছিলেন, তো মানে বেন গুরিয়ন, তো তিনি এটা ভেবেছিলেন যে এই দাঙ্গা হবে এবং সেই দাঙ্গার পরিকল্পনা তিনি 10 বছর আগে থেকে তিনি প্রিপারেশন নিচ্ছিলেন। আর পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে কী হলো, মানে বাংলায় কী হলো, হিন্দুরা মানে ওদের যেদিনকে মেরে তাড়াচ্ছে আর কি, সেই দিন রাত্রির আগে 5 ঘন্টা তো ভাবতে পারিনি কি এদের ওপর অ্যাটাক হবে। তো অলরেডি আমি জানি, আমি বাঙালি হিন্দুদের সাথে কথা বলছি বা এখানে বাঙালিদের সাথেও অ্যাভারেজ কথা বলছি, যারা অধিকাংশই খুব অলস, শুধু খাটতে অলস না, চিন্তা করতে অলস, এতটাই চিন্তা করতে অলস যে তাদের একটা দেশ ছাড়া হয়ে যাবে, ভিটেমাটি ছাড়া হয়ে যাবে, সেটাও তারা কয়েক ঘন্টার আগে চিন্তা করতে পারেনি। এটা এআই জব 3 বছর বাদে নেবে, এটা অনেক পরের ব্যাপার। ওকে, বাট রিমেম্বার, আমি যা বলছি আবার বলি, আজকে এআইয়ের যুগ, সব কিছু ভেরিফাই করে নিন। আমার কথা কাউকে বিশ্বাস করতে বলি না, যা বলছি ভেরিফাই করে নিন, সঙ্গে সঙ্গে ইউ উইল গেট অ্যান অ্যাবসোলিউট ক্ল্যারিটি আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। মানে আমি চাই যে আমার যে কথাগুলো হচ্ছে সেগুলো নিয়ে লোকে যাক, নিজেরা সেগুলো নিয়ে পড়াশোনা করুক, নিজেদের মতো করে ওপিনিয়ন তৈরি করুক। আমি কোনো লেনিনপন্থী নই, মার্ক্সবাদী নই, কোনো আরএসএসের লোক নই, কোথাকার কোনো লোক নই। আমি চাই যে প্রতিটা ঘটনা আলাদা এবং মানুষ প্রতিটা ঘটনা তথ্যনিষ্ঠভাবে শিখুক। কেউ যদি মনে করে থাকে যে বামপন্থী দক্ষিণপন্থী পৃথিবীর সলিউশন হবে, সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, সে কোনো পড়াশোনা করেনি।